আজকের এই আয়োজন সেটা হচ্ছে এই অ্যাডভার্স ইভেন্ট কল ইমিউনাইজেশন, আমাদের যে বিশেষ এমআর টিকাদান ক্যাম্পেইন 2026 যেটা আগামীকাল থেকে সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে এই এফআইয়ের জন্য আমাদের যে প্রিপারেশন এবং আমরা এই আলোচনা, আমি আসলে এই ফাই নিয়ে খুব বেশি একটা আলোচনা করব না। বেসিক্যালি এই আমরা মোটামুটি সবাই জানি এবং এর আগেও আমরা এই যে আলোচনাগুলো করেছি এই ফাই নিয়ে মোস্টলি একই জিনিস তিন ভাগে একটু আলোচনা করব। প্রথমে একটু এর আগের গতদিন টিওটিতে যারা ছিলেন আমি ওই যে এইটা বলেছি যে কেন আমরা আসলে এত হামের প্রাদুর্ভাব কেন দেখা যাচ্ছে, কেন এত পেশেন্ট পাচ্ছি আমরা, কেন এরকম মারা যাওয়ার ঘটনা ঘটলো, এটা কি কোনো মানে সাডেন ঘটনা বা কোনো ধরনের নাকি মানে এটা হওয়ারই ছিল বা এটা প্রেডিক্টেড এরকম একটা বিষয়। আর এরপরে একটু আলোচনা করবো এবার ভ্যাকসিনটা নিয়ে, যেহেতু আমরা এখানে সবাই উপস্থিত আছি, একটা অপরচুনিটি আমরা একটু জেনে নিব এবার ভ্যাকসিনটার বিষয়ে। এবার ভ্যাকসিন আমাদের একটা জিনিস জানা থাকা উচিত যে এবার ভ্যাকসিন হচ্ছে আমাদের 1989-এ যখন আমাদের দেশে এই কার্যক্রম শুরু হয়েছে, একদম প্রথম থেকে যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে মিজলসের ভ্যাকসিন এবং হচ্ছে বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় আমরা এক এক সময় এটাকে এমএমআর, মাম্পস, মিজলস, রুবেলা, এমসিভি, মিজলস কন্টেইনিং ভ্যাকসিন, বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে এটাকে আমরা পেয়েছি। কিন্তু এবং লেটেস্ট আমরা যেটা ইউজ করতেছি এমআর, মিজলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন, বিভিন্ন নামে মোস্টলি এই ভ্যাকসিনটাকে পেয়েছি। দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিনটা ইউজ হচ্ছে, খুবই স্টেবল ভ্যাকসিন, খুবই এফিকাসি খুবই হাই, এসব দিক থেকে খুবই ভালো একটা ভ্যাকসিন আমাদের হাতে আছে এই হিসেবে। তো প্রথমে যেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমআর এর যে এই প্রাদুর্ভাবটা দেখা গিয়েছে, যে আউটব্রেকটা দেখা গিয়েছে, 18টা জেলা ছিল যারা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল, অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 18টা জেলার মধ্যে মুন্সিগঞ্জ কিন্তু একটা জেলা এবং 36টা ইউনিট ছিল, 30টা উপজেলা এবং 6টা মিউনিসিপ্যালিটি। এর মধ্যে 36টা ইউনিটের মধ্যে 4টা ইউনিট ছিল মুন্সিগঞ্জে, সেটা হচ্ছে শ্রীনগর, লৌহজং, সদর এবং সদর মিউনিসিপ্যালিটি। এই 4টা ইউনিট ছিল এসে। আপনাদেরকে একটু জানানোর জন্য একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু অলরেডি 2টা আউটব্রেক আমরা অ্যাড্রেস করি এবং আউটব্রেক ম্যানেজ করি। একটা হচ্ছে শ্রীনগরে এবং আরেকটা হচ্ছে আমাদের এই সদর হাসপাতালে। আমি স্যারের সাথে দেখা করেছিলাম যে আমাদের এই বাচ্চাগুলোর স্যাম্পল কালেকশন করা দরকার এবং কিছুটা ম্যানেজমেন্টের বিষয়ে আমরা প্রিপেয়ার হচ্ছিলাম যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। তার মধ্যেই সারা দেশব্যাপী আসলে এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ে, যার কারণে আসলে আমাদের ইমিডিয়েট রেসপন্সের এই ব্যবস্থাটাই করতে হয়েছে। আচ্ছা, ইমিডিয়েট রেসপন্স সম্পর্কে এটা সম্পর্কে একটু বলতে গেলে আমি আরেকটা প্রেজেন্টেশন মানে আমাদের ওই প্রেজেন্টেশনটা থেকে একটু দেখাই। মানে এই যে এইটা এই বিষয়টা হচ্ছে যে মানে কেন হঠাৎ করে এই হামের মহামারীটা দেখা গেল। মানে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, যেমন পত্রপত্রিকায় লেখা ছিল হয়েছে যে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া হচ্ছে না, এরকম একটা মানে খুবই একটা চাঞ্চল্যকর আলোচনা চলেছে। এরপর আমরা শুনেছি যে হামের আমাদের অনেকের মধ্যে একটা সন্দেহ ছিল যে হামের ভ্যাকসিনের আসলে এফিকেসি আসলে কতটুকু, হামের যে টিকা আমরা দিচ্ছি এটা আসলে ওইরকম ইফেক্টিভ ভ্যাকসিনেশন আসলে হচ্ছে নাকি, কতজন মানুষকে দেওয়া হচ্ছে, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। যে হামের এবারে যে আউটব্রেকটা হয়েছে এই মহামারীর এটা আসলে মানে হঠাৎ করে কিছু না, এটা খুবই প্রেডিক্টেড একটা বিষয় ছিল বা এটা হওয়ার কথাই ছিল। তো কেন আসলে এটা হচ্ছে, আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কভারেজ এমআর 2 ডোজের, আমরা যদি এমআর ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা 2 ডোজ পাওয়া বাচ্চাদেরকে 2 বছরের মধ্যে 2টা ডোজ পেয়েছে তাদেরকে ফুললি ইমিউনাইজ করি। অ্যাডমিনিস্ট্রেটিভ কভারেজের দিক থেকে আমাদের হামের অ্যাডমিনিস্ট্রেটিভ কভারেজ হচ্ছে 85%। এখন আমরা সবাই জানি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কভারেজের সাথে কিছুটা ফিল্ডের একটু ডিফারেন্সিয়েট করে। সেক্ষেত্রে আমরা আরেকটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারি, সেটা হচ্ছে কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে, যেটা আমরা প্রতি 2 বছর বা 3 বছর পর পর করে থাকি। 2023 সালে একটা কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে যেটা রিপোর্ট আমরা 24 সালে পেয়েছি।
2023 সালে কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে হিসেবে আমাদের বাংলাদেশের সকল জেলাগুলোতে হামের কভারেজ হচ্ছে 80%, 80 to 85 মোস্ট উপজেলাতে, মোস্ট জেলাতে। এখন 80 to 85% হিসাব যদি আমরা কভারেজ ইভ্যালুয়েশন সার্ভেটা যদি আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরি, এটা ডেভিয়েশন থাকতে পারে। প্রত্যেকটা আমরা জানি যে এই ধরনের কভারেজ ইভ্যালুয়েশনের এই ধরনের সার্ভেগুলির কিছুটা ডেভিয়েশন হয় তার ইসের থেকে। ডেভিয়েশন যদি আমরা 5% ডেভিয়েশনও ধরে আমরা 80% কে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মান ধরতে পারি। 80% স্ট্যান্ডার্ড মান ধরে যদি আমরা হিসাব করি, প্রতি বছর আমার 20% একটা পপুলেশন থাকতেছে যারা আনইমিউনাইজড অথবা আন্ডার ইমিউনাইজড থেকে যাচ্ছে। এবং আমরা যদি এটা সাম আপ করতে থাকি, এক বছরে 20 জন, আরেক তার দ্বিতীয় বছরে 40%, তৃতীয় বছরে 60%, চতুর্থ বছরে 80%, 5 বছরে 100%। এটা হিসাবটা হচ্ছে যে 4 to 5 ইয়ার্স গ্যাপে আমার একটা বার্থ কোহর্টের সমান পপুলেশন থাকতেছে যারা আন্ডার ইমিউনাইজড অথবা আনভ্যাকসিনেটেড। এটা কিন্তু আমার রুটিন ইমিউনাইজেশন প্রপারলি রান করার পরে কোনো ভ্যাকসিন স্কারসিটি না, ভ্যাকসিনের এফিকাসি নিয়ে কোনো না, এটা আমার ইসে। এবং এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে না, যাদের এই ধরনের সেম কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্র্যাটেজি আমরা যারা ফলো করি সেসব দেশে দেখি 4 থেকে 5 বছর পরে হামের একটা প্রাদুর্ভাব দেখা যায়, একটা আউটব্রেক দেখা যায়। আমরা যদি দেখি যে আমাদের দেশে 2014 সালে এরকম হামের কেসের সংখ্যা এরকম স্পাইকের মতো উঠে গিয়েছিল। 14 সালে আমরা হামের এমআর ক্যাম্পেইন করি, 14 সালে একটা। এই 14 সালে এমআর ক্যাম্পেইন করার পরে আবার 2019 সালে 5 বছর পরে আবার কেসের সংখ্যা এরকম স্পাইকে উঠে গিয়েছিল। আমরা 2019 সালে এমআর ক্যাম্পেইন করতে পারি না এই কোভিডের কারণে। আমরা সেটা করি হচ্ছে 2020 সালের ডিসেম্বরে এবং 2021 সালের জানুয়ারিতে। এবং সেই থেকে যদি হিসাব করি 21, 22, 23, 24, 25, 5 বছর কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের বার্থ কোহর্টের সমান একটা পপুলেশন আনভ্যাকসিনেটেড অথবা আন্ডার ইমিউনাইজড হয়ে গেছে। সো এটা প্রেডিক্টেড ছিল যে এই সময় এসে আমাদের হামের কেসের সংখ্যা বাড়তে থাকবে। আমরা যদি ন্যাশনালিস্টটা দেখি যে ডিসেম্বরে 2025 ডিসেম্বর থেকে আমাদের কেস কিন্তু করা শুরু করছে, যেটা ফেব্রুয়ারি মার্চ মাসে খুবই শর্ট করে দিয়েছে। এখন এইটা প্রেডিক্টেড, এটা একটা নর্মাল বিষয়, এটা হওয়ার কথা ছিল এই ধারাবাহিকতায়। আমাদের সাথে আমাদের প্রত্যাশিত কিছু না বা এরকম কোনো কারণে না যে টিকা দেওয়া হচ্ছে না, আমাদের দেশে টিকা সংকট বা এটা আসলে আমাদের রুটিন ইস্যুর মধ্যেই ছিল। 2026 সালে আমাদের এমআর ক্যাম্পেইন করার কথা ছিল। আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা এটাকে জানুয়ারি ইস্যু করতে পারিনি, আমরা এটাকে জুনে নেওয়ার প্ল্যান ছিল। এখন তো এটাকে আগে করে আমরা তাড়াতাড়ি সামনে নিয়ে চলে আসি। আচ্ছা, তো আশা করি এই বিষয়ে আমাদের একটু কিছুটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে আমরা আসলে এই আউটব্রেকটা বা এইটা কেন হঠাৎ করে হয়েছে। আমি এবার একটু আলোচনা করতে চাই আমাদের এমআর ভ্যাকসিনটা নিয়ে। আমি বলেছি যে এমআর ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি, এই ভ্যাকসিনটা একদম ইপিআই শুরু থেকে, মিজেলসের ভ্যাকসিন হচ্ছে ইপিআই শুরু থেকে বাংলাদেশে কিন্তু এমআর ভ্যাকসিন চলতেছে। এটাও একটা আসলে একটু দুঃখজনক ব্যাপার যে সেই 1989 সাল থেকে আমরা এমআর ভ্যাকসিন দিয়ে আসতেছি, অথচ আমরা এখন পর্যন্ত এমআর আমরা দেখতে পাচ্ছি এখন ম্যাটারনাল ইমিউনিটিও চলে আসার কথা ছিল, অথচ উল্টা জিনিস দেখতে পাচ্ছি যে উল্টা 6 মাসের কম বয়সী শিশু বা 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের এমআর হওয়ার হার বেশি। আমরা এবার দেখেছি যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কিন্তু 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ইউজুয়ালি আমরা ক্যাম্পেইনটা করি সাধারণত 9 মাস থেকে 10 অথবা 15 বছর। 10-15 বছরের বিষয়টা আসলে হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল, যে মিশন তার বাজেট তার সক্ষমতার উপরে করে এই স্ট্র্যাটেজিটা ফিক্স করে। কিন্তু 6-9 মাসের বয়সটা আসলে এটা কিন্তু হচ্ছে টেকনিক্যাল ইস্যু ছিল। কিন্তু এইবার আমরা সেটা থেকে ভেঙে একটু নিচে নেমে 6 মাস থেকে শুরু করেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেই ধরনের ম্যাটারনাল ইমিউনিটি আসলে আমরা এক্সপেক্ট করতেছিলাম সেই ধরনের ম্যাটারনাল ইমিউনিটি আমরা পাচ্ছি না। এবারে সবচেয়ে বেশি কেস হচ্ছে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত বয়সে, এবং 5 বছর পর্যন্ত, মানে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে 82% হচ্ছে সংক্রমণের হার।
82% হচ্ছে সংক্রমণের হার, বাকি 18% হচ্ছে একটু বয়স বড়। সো এই জন্য আমরা ন্যাশনাল স্ট্র্যাটেজি যেটা ফিক্স করেছি যে আমরা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকেই আমরা হচ্ছে এই ভ্যাকসিনেশনের আওতায় আনবো। তো এমআর ভ্যাকসিন সম্পর্কে যদি একটু বলি, এমআর ভ্যাকসিন একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাল ভ্যাকসিন, এবং এটা হচ্ছে উইকেন্ড অথবা অ্যাটেনুয়েটেড ফর্ম অফ মিজলস এবং রুবেলা দুইটা ভাইরাসের মধ্যেই করা হয়েছে। ভাইরাসগুলোকে এমন ভাবে মডিফাই করা হয়েছে যেন এগুলো হেলদি ইন্ডিভিজুয়ালে কোনো ধরনের ডিজিজ করতে না পারে, বাট স্ট্রং ইমিউনিটি এটা ট্রিগার করতে পারে। এবং এটার যেটা একটা ভালো দিক হচ্ছে যে এটা হিউম্যানাল এবং সেল মিডিয়েটেড বোথ ইমিউনিটিকে এটা ইনডিউস করে, এবং এটার যে প্রোটেকশনটা সেটা সাধারণত 2 উইকস আফটার ভ্যাকসিনেশনে এই প্রোটেকশনটা শুরু হয়, এবং আমরা যেটা করি যে 2 ডোজ ভ্যাকসিনেশনে এটা লাইফ লং ইমিউনিটি প্রোভাইড করে। এটাকে আমরা বলতেছি যে হাইলি ইমিউনোজেনিক, এটা যেহেতু হচ্ছে বোথ হচ্ছে হিউম্যানাল ইমিউনিটি এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি করে, এটা ইউজুয়ালি লং লাস্টিং ইমিউনিটি করে আফটার 2 ডোজ। এবং এটা যেটাই হচ্ছে যে এই ভাইরাসটা যখন হচ্ছে ইনজেক্ট করা হয় অ্যাজ এ ভ্যাকসিন, তখন এই উইকেন্ড ভাইরাসটা বডিতে রেপ্লিকেট করে হচ্ছে ন্যাচারাল ইনফেকশনটাকে মিমিক করে। এবং এই ভ্যাকসিনটার একটা হচ্ছে যে এটা হাইলি হিট সেনসিটিভ ভ্যাকসিন। গতদিন যে টটের সময় আমরা সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা কোল্ড চেইন নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে এই ভ্যাকসিনটা হচ্ছে খুবই হিট সেনসিটিভ ভ্যাকসিন। এবং এটা একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা এখন পর্যন্ত এই মানে আমাদের কাঙ্ক্ষিত যে মানে ইমিউনিটিটা আমরা চাচ্ছি সেইটা পৌঁছতে পারি না। একটা এক্সাম্পল দিই, এটা আনঅফিশিয়াল অনেকটা, যে আমরা আসলে কেন এই ধরনের এসে যাচ্ছি। দেখো, আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা হচ্ছে ইউজ করতাম, ফ্রি ভ্যাকসিন ক্যারিয়ার ইউজ করে আমরা হচ্ছে নর্মাল ভ্যাকসিন ক্যারিয়ার ইউজ করেছি। নর্মাল ভ্যাকসিন ক্যারিয়ারে যেটা হতো, আমাদের এখানে লোকাল প্র্যাকটিস একটা ছিল যে তারা ওই ভ্যাকসিন ক্যারিয়ার থেকে যে আইস প্যাকগুলি বের করছে, আবার ওই ভ্যাকসিন ক্যারিয়ারের ভিতরে ওই আইস প্যাকগুলি দিয়েই এটাকে ফেরত পাঠায়। নর্মাল ভ্যাকসিন ক্যারিয়ারের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে এটার ভিতরে 3টা আইস কন্ডিশন আইস প্যাক থাকলে এটা 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করতে পারে। যে টেম্পারেচার ছিল অনেক সময় 3টা বের করে 2টায় নিয়ে আসছে। আবার যখন নর্মাল আইস প্যাক যেটা রুম টেম্পারেচারে চলে আসছে, অলরেডি 30-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে, সেই আইস প্যাকটা যখন আবার একটু ভিতরে দিচ্ছে, এটার ভিতরে টেম্পারেচার আর 2 ডিগ্রিতে কোনোভাবেই থাকতেছে না। এখন না, এটা মুখের উপরে নিয়ে গেছে। 2018 সালে আমরা পুরোপুরি ইন্ট্রোডিউস করছিলাম, কোভিডের সময় প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়েছিল। 2024 একদম জানুয়ারি মাসের শুরু থেকে আমরা মুন্সিগঞ্জে একদম 100% না, মুন্সিগঞ্জের কোনো ঘটনা না। এটা হাইলি হতে পারে যে অনেকের কাছে কম থাকতে আগেরটা ইউজ করতেছি। যেমন আমি একটি 2018 সালে কিন্তু আমাদের কাছে এই ফ্রিস্টি ভ্যাকসিনটা আসছিল, কিন্তু 2024 পর্যন্ত আমরা মানে ফিল্ডে যারা কাজ করে তাদেরকে কনভিন্স করতে পারিনি যে এইটা নেন, কারণ এটার ওজন বেশি, এটা সাইজ অনেক বড়, তো তারা কোঅপারেট করতেছিল না। শেষ পর্যন্ত 2024 সালে মোটামুটি ফোর্সফুলি আমরা এই করছি যে না, এটা আমরা যেই হোক আমরা ফ্রিস্টি ভ্যাকসিন ক্যারিয়ারে যাবো। এইটা আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেক সেশনে একটা করে ভায়াল এক্সট্রা দেওয়া হয়, তো ওই এক্সট্রা ভায়ালটা সাধারণত ফেরত চলে আসে। কষ্ট থেকে যদি কোনো সময় আসে তাহলে ব্যবহার অথবা ফেরত চলে আসে। এখন ফেরত যখন আসে, প্রতি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে 1 ঘন্টায় মিজলস ভ্যাকসিনের এফিকাসি 50% হয়ে যায়, তারপরে প্রতি হাফ অ্যান আওয়ারে 30% করে কমে যায়। তার মানে আমি প্রতিদিন একটা করে ভায়াল ব্যবহার করছি আর একটা করে ভায়ালকে ইনএফেক্টিভ বানায় ফেলছি। তাহলে আমি যতজনকে টিকা দিচ্ছি তার অর্ধেককে আসলে আমি অ্যাকচুয়ালি পানি আমার ভ্যাকসিনের নামে পানি দিয়েছি। যার কারণে এখন এসে যে আমরা এটাকে অ্যানালাইসিস করবো যে আমাদের ম্যাটারনাল ইমিউনিটিটা কি আসলে ভ্যাকসিনের কোনো কিছুর কারণে নাকি আমাদের টেকনিক্যাল কোনো সমস্যার কারণে, এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। বাট আমরা এটাও শুরু করার জন্য চেষ্টা করতেছি। আমরা পপুলেশন অলরেডি সিলেক্ট করছি, আমরা আমাদের ক্যাম্পেইনের ঝামেলাটা গেলেই ম্যাটারনাল ইমিউনিটি
করা শুরু করবো ইনশাআল্লাহ। যে ম্যাটারাল ইমিউনিটি কি পরিমাণ দিচ্ছে বা এটা এই করতেছে এটা দেখার চেষ্টা করবো। ফ্রিজ ডায়েট এটা আমরা ইউজ করি না, মানে ওই যে রিকনস্টিটিউটেড বিফোর ইউজ, এটা আমরা রিকনস্টিটিউশন এটা করি, ফ্রিজ ডায়েট আমরা করি না। আর কাদেরকে দেওয়া যায় না, এটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ ইন্ডিভিজুয়াল এবং প্রেগন্যান্ট ওমেনদেরকে আমরা হচ্ছে এমআর ভ্যাকসিন দিই না। আর একটা আমাদের এই ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের ইসেদেরকে ওইটাকে যে কি বলে কোনো ধরনের অসুস্থ বাচ্চাকে আমরা টিকা দিব না, এবং প্রিভিয়াসলি যাদের হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে এইফাই হয়েছিল, অ্যানাফাইলাক্সিস হয়েছিল, এই ধরনের বাচ্চাদেরকে আমরা এমআর ভ্যাকসিনটা দিব না। আর কো অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় যেটা হচ্ছে, এটা কো অ্যাডমিনিস্ট্রেশন করা যায় রুটিন ইমিউনাইজেশনের সাথে। একটা জিনিস নিয়ে একটু মানে কনফিউশন চলতেছে, এটা ন্যাশনাল লেভেল, যেটা হচ্ছে যে আমাদের ওপিভি এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এবং আমাদের হচ্ছে এইটাও এই রিজাল্টস হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখন দুইটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন একসাথে আমরা জানি ইন্ট্রোডিউস করা যায় না, 28 ডেজের একটা গ্যাপ লাগে। এখন বোথ এভিডেন্স আছে, এবং বোথ হচ্ছে বুকের মানে বইয়ের এভিডেন্স আমি বলতেছি, যে বইটাও বলা আছে যে একটা তো ওরালি এবং একটা হচ্ছে ইনজেক্টেবল। এটার ক্ষেত্রে কোনো ধরনের এটার কোঅর্ডিনেশনে কোনো সমস্যা নেই, কো অ্যাডমিনিস্ট্রেশনে কোনো সমস্যা নেই। আবার অনেক ক্ষেত্রে তারা এই করে যে দুইটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন একসাথে না দেওয়াই ভালো। বোথ আছে, বাট ন্যাশনালি এটা নিয়ে একটু মানে কনফিউশন আছে যে এটাকে করা যাবে কিনা, বাট বোথ রাইট, এটা রং এর কিছু নাই। মানে যেহেতু ওরাল ওপিভিটা হচ্ছে ওরাল এবং এটা ইনজেক্টেবল, এটা দিলে কো অ্যাডমিনিস্ট্রেশনে কোনো সমস্যা নেই। তবে ন্যাশনালি মনে হয় একটা জানাইছে যে না এটা দেওয়া যায় না, মানে অন্য ভ্যাকসিনের সাথে যাতে 20 অন্য লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের সাথে যাতে 28 ডেজের একটা গ্যাপ রাখা হয়। হার্ড ইমিউনিটি প্রোভাইড করে যখন 95% হচ্ছে কভারেজ আসে, তখন হচ্ছে হার্ড ইমিউনিটি প্রোভাইড করে। আচ্ছা, আমি হচ্ছে এখানে আর ডিটেইল এইটা যাচ্ছি না, যে আমি আগে বলছি হিউম্যান ইমিউনিটি এবং সেল মেডিকেল ইমিউনিটি, এটা ডিটেইল ইনগুলোতে যাচ্ছি না। মানে আমি প্রেজেন্টেশনটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা এই করে নিন, আমি জাস্ট সংক্ষেপে এইগুলো চলে যাচ্ছি। আচ্ছা, এই ফাই সম্পর্কে একটু বলি। এই ফাই হচ্ছে অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন। এটা যে কোনো কিছু হতে পারে, যেহেতু এখানে ইভেন্ট বলা হয়েছে, এটা ইফেক্ট না, মানে সরাসরি টিকার সাথে সম্পৃক্ত থাকার কোনো দরকার নাই। টিকাদান পরবর্তী যে কোনো ইভেন্টটি যদি হয়, অ্যাডভার্স ইভেন্ট হয়, সেটাকে আমরা ইফেক্ট হিসেবে চিহ্নিত করব। এবং 5টা কারণে আমরা হচ্ছে এই ফাই হতে পারে, এটা আমরা কি করি যে একটা হচ্ছে টিকার উপাদান জনিত কারণে, টিকার গুণগত ত্রুটি জনিত কারণে, টিকার দান ত্রুটি জনিত কারণে, টিকাদান সংক্রান্ত উদ্বেগ ভীতি জনিত এবং দ্বৈত গ্রহণ। এর মধ্যে টিকার উপাদানের কারণে যেটা আমরা কমনলি জানি যে অ্যালার্জিক রিঅ্যাকশন অথবা অ্যানাফাইলাক্সিস হওয়ার সম্ভাবনা থাকে। উৎপাদনকারী কর্তৃক সরবরাহ টিকার গুণগত ত্রুটি জনিত কারণে হতে পারে, গুণগত ত্রুটির কারণে ইনফেকশনটা হতে পারে। টিকার দান ত্রুটিজনিত কারণে, মানে কোনো কোল্ড চেইন বেশ হয়েছে। আচ্ছা, এমআর ভ্যাকসিনের ক্ষেত্রে এটার একটা ইস্যু আছে, যেটা হচ্ছে যেটা আমি একটু মেনশন করে দিই, যেটা হচ্ছে যে যদি জায়গা মতো না যেতে পারে, মানে সাবকিউটেনিয়াস ভ্যাকসিন, যদি এটা সাবকিউটেনিয়াস না যায়, এটা যদি মাসলে যায়, মানে মোস্ট অফ দ্য কেসে এখানে অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই এমআর এর অ্যাবসেসটা একটু টিপিক্যাল অ্যাবসেস থেকে একটু ডিফারেন্ট। প্রথমে এটা একটু শক্ত থাকে, খুবই শক্ত থাকে, এবং তারপরে দেখা যায় এটার মধ্যে 5টা হয়। তো প্রথম দিকে এটাকে একটু কনফিউশন করে যে না এটা তো 5 তো নাই, একটু শক্ত হয়ে আছে জায়গাটা, পরে দেখা যায় যে 5টা করতেছে। এটা হচ্ছে একটা থাকে ভিত্তিজনিত কারণ, যেটা আমরা জানি যে ফেইন্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা খুবই কমন, দেখা যায় ভয় পেয়ে তাদের মধ্যেই থাকে। আর দ্বৈতক্রম, যেটা আসলে কোনো টিকার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু যেহেতু ফলোইং ইমিউনাইজেশন হচ্ছে, এটা আমাদের কমিউনিটি কনসার্ন করেছে, বাবা-মার কনসার্ন করেছে, সেটাকে আমরা এই হিসেবেই চিহ্নিত করব। আমি একটু আলোচনা করি যে এমআর ভ্যাকসিনের কারণে কি কি ইফেক্ট হতে পারে। প্রথমত হচ্ছে ইনজেকশন স্থানে অল্প ব্যথা, হালকা জ্বর, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র এমআর ভ্যাকসিন না, যে কোনো ভ্যাকসিন, আচ্ছা শুধু ভ্যাকসিন না, যে কোনো ইনজেক্টেবল ড্রাগ ইন্ট্রোডাকশন করার পরেই এটা লোকালি এটা হতে পারে যে তার হচ্ছে টিকাদান স্থানে হালকা ব্যথা এবং হচ্ছে তার জ্বর আসবে।
এটা 24 ঘন্টার মধ্যে আসবে, 24 ঘন্টার মধ্যে চলে যাবে। র্যাশ হতে পারে, এটা এবার ভ্যাকসিনের একটা ইসের মধ্যে, ইফার মধ্যে এটা পড়ে, র্যাশ হতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট র্যাশটা না, ইমিডিয়েট র্যাশের সাথে এটা একটু ইমিডিয়েট র্যাশটা হতে পারে অ্যানাফাইলাক্সিসের ক্ষেত্রে। এইটা যে র্যাশটা এটা একটু পরে ডেভেলপ করে, 6 থেকে 12 দিন এই সময়ের মধ্যে এটা ডেভেলপ করে, এবং এটা হচ্ছে এটা কম, 1 থেকে 10% বাচ্চার এই র্যাশটা হতে পারে। এটা নিজেই ঠিক হয়ে যায়, এটা মিজলসের সিমিলার র্যাশের মতো র্যাশটা করে, এবং নিজেই এটা সেলফ লিমিটিং, এটা ঠিক হয়ে যায়। বেশি জ্বর আসতে পারে, ওই যে র্যাশের যে কথাটা বললাম, ওইটা আসলে ওই যে মিজলসের মতো সিম্পটমই অনেকটা একটা দেখা যায় যে তার সাথে জ্বরও থাকে, ঠিক আছে, ওইটাও সেলফ লিমিটিং, নিজেই এটা ঠিক হয়ে যায়। আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস, এটা বাচ্চাদের দেখা যায় এটা 7 দিন থেকে 21 দিন, লেস দ্যান 10% বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা 7 দিন থেকে 21 দিনের মধ্যে এটা হতে পারে। জ্বর সহ খিঁচুনি, এটা কম, খুবই কম, দেখা যায় 0.01% থেকে বা 0.1% বাচ্চাদের এটা হতে পারে জ্বর সহ খিঁচুনি। আরেকটা যেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, যেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা হচ্ছে লাইফ থ্রেটনিং, যেটার জন্য আসলে আমাদের একটু প্রিপারেশন নেওয়া লাগে, যেটার জন্য আমাদের হচ্ছে কিছুটা আমরা ম্যানেজমেন্টের জন্য একটা E5 কর্নার প্রিপেয়ার করি, এটা আসলে এই অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনটাকে টার্গেট করে। এটা সাধারণত দেখা যায় যে ইমিডিয়েটলি টিকা দেওয়ার 1 ঘন্টার মধ্যে থেকে 2 দিন 48 ঘন্টার মধ্যে এটা হতে পারে। ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চা হাফ এন আওয়ার 1 ঘন্টার মধ্যেই সিম্পটম দেখানো শুরু করে। সো এটা এই আচ্ছা, এইটা একটা। আর হচ্ছে এমার্টিকা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের পার্থক্য। আচ্ছা, এইটা একটু করি। এই জিনিসটা হচ্ছে আমার যারা উপজেলায় ট্রেনিং দিবেন তাদের জন্য এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা কর্মীদেরকে এটা আমার একটু বোঝানো দরকার যে ফেইন্ট এবং অ্যানাফাইলাক্সিসের মধ্যে পার্থক্যটা আমার কর্মীকে একটু বোঝাইতে হবে। উপজেলা পর্যায়ে যখন আপনারা ট্রেনিং দিবেন, আপনার কর্মীদেরকে এই জিনিসটা একটু করে দিবেন, যাতে তারা এই আন্দাজ, মানে তাদের কাজটা তো সিম্পল, তারা ওইখান থেকে আপনার সাথে কোঅর্ডিনেট করবে, মানে ফিল্ড থেকে আপনাকে গাইড করবে যে স্যার গাইড করবে, আপনাকে বলবে স্যার এরকম সিম্পটম দেখা যাচ্ছে বা এরকম হচ্ছে। তো তখন যাতে সে নিজেও কিছুটা ওরিয়েন্টেড থাকে যে আসলে সে কি দেখতে পাচ্ছে, এটা বোঝার জন্য এটা। যেটা হচ্ছে যে অ্যানাফাইলাক্সিস সাধারণত একটু টাইম নেবে ডেভেলপ করতে। এখানে যদিও 5 থেকে 30 মিনিট করা হচ্ছে, আমার এক্সপেরিয়েন্সে একটু টাইম নেয়, 30 মিনিটের মতো একটু টাইম নেয়। বাচ্চা এটা আসলে একটু গ্র্যাজুয়াল প্রসেসে করে। আর পেইন্টিংটা হচ্ছে টিকা দিলাম, বাচ্চারা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। এইটা হচ্ছে প্রথম হচ্ছে সিগনিফিকেন্ট, এই করে যে ফেইন্ট আর অ্যানাফাইলাক্সিসের মধ্যে পার্থক্য হয়ে যায়। তারপর যেটা হয় সেটা হচ্ছে যে মানে কিসের সময় যে একটা তো হচ্ছে যে সে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে বাচ্চা জোরে জোরে শ্বাস নেয়, কিন্তু অ্যানাফাইলাক্সিসের ক্ষেত্রে যেটা হয় বাচ্চা টেনে টেনে শ্বাস নেবে, তার ইডিমার কারণে সে হচ্ছে টেনে টেনে শ্বাস নেবে, এবং সিগনিফিকেন্ট এই শব্দটা মানে ওপেনলি করবিশ করে তার টেনে যে শ্বাস নিচ্ছে সেই শব্দটা সে ওইখানে শুনতে পাবে। সো এই জিনিসটা তাকে একটু করে ফেলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে তার হচ্ছে স্কিনে যেটা হবে, চোখে মুখে র্যাশ এবং হচ্ছে গরম হয়ে যাবে, স্কিনটা গরম হয়ে যাবে, এবং ফেইন্টের ক্ষেত্রে দেখা যাবে যে তার কোল কামি স্কিন থাকবে, কিন্তু অ্যানাফাইলাক্সিসের ক্ষেত্রে দেখা যাবে যে তার চোখ মুখ লাল হয়ে তার র্যাশ না ইমিডিয়েটলি আসলো, তার চোখ মুখ লাল হয়ে তার গা গরম হয়ে গেছে, হয়ে গেছে, তার হচ্ছে পালস বেড়ে যাবে, তারপর হচ্ছে ব্লাড প্রেশার কমতে থাকবে, কিন্তু কোনো তাকে করতে হবে। তারপর সেই গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারপর সে হচ্ছে ফেইন্ট হবে। তো কর্মীকে এটা একটু তাকে বুঝায় বলতে হবে যে এই জিনিসটা আর ফেইন্টের মধ্যে এটা পার্থক্য হচ্ছে যে এটা গ্র্যাজুয়াল প্রসেসে এই ভাবে হবে, আর ফেইন্টের ক্ষেত্রে বাচ্চা শ্বাস প্রয়োগ করে অজ্ঞান হয়ে যাবে। সহজে বুঝতে পারবে যে তার হচ্ছে একটা তো হচ্ছে গ্র্যাজুয়ালি হবে, তারপরে স্কিনে গরম হয়ে যাবে, হয়ে যাবে, এবং যে শব্দ করে টেনে টেনে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, টেনে টেনে শব্দ করে শ্বাস করে, এটা একটা সিগনিফিকেন্ট হবে। তো ইনস্ট্যান্ট যেটা হচ্ছে ওইখানে কর্মী কি করবে, ওইখানে কর্মী হচ্ছে বাচ্চাকে ঠিক করে শুয়ে দেবে, পা উপরে রেখে কিছুটা করবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সে হচ্ছে আমাদের প্রত্যেকটা কিক বক্সের সাথে কিন্তু আমরা এই 5 ফোকাল পার্সনের নাম এগুলি দেওয়া আছে,
সেই ফোকাল পার্সনের সাথে যোগাযোগ করবে, তার সাথে কোঅর্ডিনেট করে তার ফার্স্ট কাজ হবে যে বাচ্চাকে আমার হসপিটালে পাঠানো। এটা হচ্ছে তার ফার্স্ট কাজ। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক, এটা যদি অ্যানাফাইলাক্সিস হয়, সেই ক্ষেত্রে তাকে আমাদেরকে একটু গাইড করতে হবে যে তাকে আমরা একটা অ্যাড্রিনালিন দিব কিনা। এখন এইটা আমরা এই ক্ষেত্রে অ্যাড্রিনালিনের ডোজে বা ইসে আসবো, আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে একটু কনফিডেন্স দিতে চাই যে স্যারও গত শেষ সময় স্যারও আমাদেরকে কি করেছিল যে ফার্স্ট চয়েস অফ ড্রাগ অ্যাড্রিনালিন, এবং আমরা যদি অ্যাড্রিনালিন এখানে দেই, আমি ওই যে টাইমটুকু পাবো বাচ্চাকে ইসের থেকে মানে সেন্টার থেকে হসপিটাল পর্যন্ত আমরা টাইমটুকু আমরা পাবো নিরবিচ্ছিন্ন। সো এইটা যাতে আমরা কর্মীদেরকে চোখ মানে যদি আমাদের কাছে মনে হয় যে না অ্যানাফাইলাক্সিস কি হয়েছে, মানে কর্মী সর্বনাম যে অ্যানাফাইলাক্সিস, আমরা যাতে কর্মীকে গাইড করি যে হ্যাঁ তুমি একটা ডোজ অ্যাড্রিনালিন তাকে দিয়ে দাও এতে আমরা ওই টাইমটুকু পেয়ে যাবো বাচ্চা এসে আস্তে আস্তে, এবং দেখা যাবে যে বাচ্চার যথেষ্ট স্টেবল অবস্থা আমাদের হাতে এসে পৌঁছবে। বাচ্চা যথেষ্ট স্টেবল অবস্থা আমাদের হাতে পৌঁছবে, তখন আমাদের জন্য ম্যানেজ করাও ইজি। অথবা নইলে যেটা হবে যে হাফ এন আওয়ার অ্যানাফাইলাক্সিসের জন্য অনেক সময়, তো অ্যানাফাইলাক্সিসের জন্য হাফ এন আওয়ার যদি পরে বাচ্চাকে আমি পাই, ওই সময় দেখা যাবে আমাদের উপর প্রেশার চলে আসবে, তখন বাচ্চাকে ম্যানেজ করা টাফ হয়ে যাবে, তখন আমাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা যদি অ্যানাফাইলাক্সিস করে দেই, মানে অ্যাড্রিনালিন এক ডোজ দিয়ে দেই, তাহলে হচ্ছে বাচ্চাকে আমার কাছে আসা পর্যন্ত আমি এইটুকু সময় আমরা পাবো এবং আমরাও ইজিলি ম্যানেজ করতে পারবো। অ্যানাফাইলাক্সিসের আচ্ছা রিপোর্টিং এর ইস্যুর আগে একটু অ্যানাফাইলাক্সিস সম্পর্কে যেহেতু বলে ফেলছি, অ্যানাফাইলাক্সিস সম্পর্কে একটু বলে ফেলি। এই যে আউটরিচ সেন্টারে টিকাদান কর্মীদের জন্য অ্যানাফাইলাক্সিস কিট থাকতে হবে। কিটের মধ্যে ইনজেকশন অ্যাড্রেনালিন 1 মিলিগ্রাম পার 1 ml, 1 ml সিরিঞ্জ এবং কুলার ব্যবস্থা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ইস্যুর সাথে আমরা কিন্তু অ্যানাফাইলাক্সিস কিট অলরেডি ওই ডিসি ক্যাম্পেইন সময় ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এবং হচ্ছে আমরা কোনো জায়গায় যদি নষ্ট হয়ে থাকে এটা কিন্তু এবার আমরা রিপ্লেস করে দেবো। যেহেতু আমাদের আগে থেকে কিট আছে, আমরা প্রেশার নিচ্ছি না, এই সময়ের মধ্যে কালকে পরশুর মধ্যে ইনশাআল্লাহ আমরা রিপ্লেস করে দেবো। এবং যেটা বলতেছিলাম, প্রতিটি টিকাদান দলের কাছে ইনজেকশন অ্যাড্রেনালিন ব্যবহার বিধি ও ডোজ সংক্রান্ত এইফআই ব্যবস্থাপনার জন্য নির্ধারিত হাসপাতাল ঠিকানা, ফোকাল পার্সনের নাম, মোবাইল নাম্বার থাকতে হবে। প্রতিটি টিকাদান দলের সাথে 2টি এইফআই রিপোর্ট ফর্ম থাকতে হবে। অস্থায়ী আউটরিচ কেন্দ্রের জন্য অ্যানাফাইলাক্সিসের কিট কি থাকবে সেটাই করা হয়েছে। আচ্ছা, প্রথম ধাপ এটাই হলো। ডোজটা একটু বলে দিই, সেটা হচ্ছে 0 থেকে 1 বছরের জন্য 0.05 ml, 1 বছর থেকে 6 বছরের জন্য 0.1 ml, 6 থেকে 12 বছরের জন্য 0.2 ml এবং 12 থেকে 15 বছরের জন্য 0.3 ml। আমরা যদি ইনসুলিন সিরিঞ্জ দেই সে সাথে, সেই ক্ষেত্রে হচ্ছে 5 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট, 30 ইউনিট। আচ্ছা, ডোজটা যদি লক্ষ্য করেন স্যার, আমাদেরকে করতে হবে ডোজটা কিন্তু নরমাল ডোজের হাফ। এখানে যে ডোজটা করা হয়েছে এটা নরমাল ডোজের হাফ। এটা এই কারণেই করা হয়েছে যে কর্মীরা যদি ফিল্ডে যাতে দেয় তার হাফ হিসেবে দেখবে, আরো সেফ সাইডে থাকার জন্য এটাকে হাফ ডোজ হিসেবে করা গেছে। আপনাদের কাছে আপনারা যখন হসপিটালে করবেন, আপনারা কিন্তু ফুল ডোজও ইন্ট্রোডিউস করতে পারবেন, অথবা আমি একবার না দিয়ে 2বার দিলাম, আমি তো রিপিট করবো ডোজ কিছুক্ষণ পর, তাহলে আমি 2বারে গেলাম, ভেঙে দিলাম, বা আপনি ফুল ডোজ করতে পারেন। এটা আপনাদের এখানে কিন্তু কর্মীদের জন্য যে ডোজটা দেওয়া আছে, এই যে 2 থেকে 1 বছরে, এটা হচ্ছে 0.05 ml, এটা কিন্তু হাফ ডোজই করা হয়েছে। তাতে যাতে কর্মীরা হেজিটেট না করে বা এই না করে, তারা যাতে এটা দেওয়ার জন্য মানে কনফিডেন্টলি তারা যাতে করে দেয়। আচ্ছা, রেফারেন্স সেন্টার হাসপাতালে যেটা বলেছি যে আপনারা এই তাহলে 5 থেকে 15 মিনিট অন্তর হচ্ছে আপনি রিপিট করে গেলেন, 5 থেকে 15 মিনিট অন্তর রিপিট করে গেলেন। আগে আমরা জানতাম যে ইসের সাথে অ্যান্টিহিস্টামিন দেওয়ার একটা ছিল, এখনকার গাইডলাইনে অ্যান্টিহিস্টামিনটা নেই। এখনকার ইসে অ্যাড্রেনালিনকেই ফার্স্ট লাইন ড্রাগ করা হয়েছে। তারপরে যদি অ্যান্টিহিস্টামিন দেওয়ার প্রয়োজন বোধ হয়, এটা আপনাদের, আমি এইখানে আমি আপনাদের দলের উপর ভরসা রাখতে চাই, আপনাদের আপনারা বাচ্চার কন্ডিশন অনুযায়ী, বাচ্চার অনুযায়ী বাচ্চাকে ম্যানেজ করার জন্য যেটা করলেন।
আর যদি ওই যে বললাম যে আপনাদের কাছে যদি মনে হয় যে না ডোজ কম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ফুল ডোজে গিয়ে এইটা সময়টা আপনি ওই যে 15 মিনিট করে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না আমি হাফ ডোজেই করবো, তাহলে 5 মিনিট অন্তর অন্তর হাফ ডোজ করে কন্টিনিউ করে দেখতে পারেন যে বাচ্চা, এটা হচ্ছে বাচ্চা প্রোগ্রেসিভ কি ধরনের করতেছে সেটার উপর বেসিস করে এটা করতে হবে। এই কিক বক্স এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা হাসপাতালে থাকে। আমাদের হাসপাতালে দুইটা এই কিক বক্স দেওয়া আছে এবং প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের দুইটা এই কিক বক্স দেওয়া আছে। সেখানে ইনজেকশন অ্যাড্রেনালিন আছে, সিরিঞ্জ, তুলা, প্যারাসিটামল সিরাপ, ইনজেকশন অ্যাড্রেনালিনের ব্যবহার বিধি, এই প্রোটিন ফর্ম, এই জিনিসগুলো দেওয়া আছে। আমার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা, আমি নিজেও নবদ্বীপে কাছে সকালে ফোন দিয়ে বলেছি যে আপনাদের এই কিক বক্সের কি অবস্থায় আছে, আপনারা আমাকে আপডেট জানান। আপনারাও একটু চেক দিয়ে নিয়ে যে আমাদের এই কিক বক্সে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, যাতে অ্যাকুইট ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা যদি সবকিছু হাতে নাগালে নিতে পারি। প্রত্যেকটা সেন্টারে যাতে এইগুলো থাকে। আর রিপোর্টিং এর ক্ষেত্রে এইগুলো নিয়ে আমি বেশি একটা আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট আমাদেরকে ইনফর্ম করলে উপজেলা থেকে তো রিপোর্টিং করার সিস্টেম ওনারা জানি, সো ওইভাবে রিপোর্ট করবে। আর সদর হাসপাতাল থেকে যেটা হচ্ছে রিপোর্টিং আমাদেরকে ইনফর্ম করলে আমরা রিপোর্টের ব্যবস্থা করে দিব, এটা আমরা ই করবো। মানে কমিউনিকেশনের ক্ষেত্রে একটাই হচ্ছে সেটা হচ্ছে যে স্পোক পারসন একজন থাকবে শুধু, সেটা হচ্ছে সদর হাসপাতাল থেকে স্যার একজন স্পোক পারসন আপনারা ফিক্স করে জি স্যার, যারা হচ্ছে কারোর সাথে কথা বলবে, মিডিয়া বা কারোর সাথে কথা বলবে একজন থাকবে। আর আমাদের সিএস অফিস থেকে সিএস স্যার থাকবে স্পোক পারসন। একজন স্পোক পারসন থাকবে, এটা এই কারণে তাহলে মানে অনেক সময় দেখা যাবে যে সাংবাদিকরা বা অন্য যে কেউ যদি এইটা বিষয়ে করতে চায় ক্লিয়ার ইনস্ট্রাকশন যে না, এই ফাইল ক্ষেত্রে উপজেলা থেকে শুধুমাত্র এইচএমএমপিও মহোদয় কথা বলবেন, জেলা থেকে শুধুমাত্র সিভিল সার্জন স্যার কথা বলবেন এবং সদর হাসপাতাল থেকে শুধু ম্যাডামে কথা বলবেন, এর বাইরে আর কেউ কথা বলবেন। কোনো ধরনের কমিউনিকেশনে কি আপডেট বা কি ওনারাই হচ্ছে বাবা মার সাথে কমিউনিকেট করবেন, কর্মী শুধুমাত্র তাদেরকে হচ্ছে তাদের কনফিডেন্সটা করবে যে না এবার ভ্যাকসিন যথেষ্ট স্টেবল ভ্যাকসিন এবং এই অ্যানাফাইলাক্সিস বা অন্য যে কোনো এই হওয়ার সম্ভাবনা খুবই কম, এটার অ্যাডভার্স ইফেক্ট খুবই কম। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা আমাদের মানে হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। এবং আমাদের ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো, আমরা টিসিবি থেকে আসলে ভালো একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করতেছি এই ক্ষেত্রে। এবার আমাদের চেষ্টা থাকবে আমরা সব জায়গায় ইউনিফাই কর্নার রাখতেছি, আমাদের কিকবক্স রাখতেছি, ম্যানেজমেন্টের জন্য সবার সাথেই করতেছি। এবং আমরা এইবার একটা যেটা করবো যে আমরা একটা চেষ্টা করবো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রাখার জন্য এই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো যাতে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট কমিউনিকেশনটা মেনটেন করতে পারি এবং হচ্ছে যে কোনো কিছু এই রিলেটেড ভ্যাকসিনেশন রিলেটেড যে কোনো কোয়ারিজ যাতে আমরা ওইখান থেকে কন্টিনিউয়াসলি করতে পারি, এটার জন্য আমরা একটা ওয়াইফাই হোয়াটসঅ্যাপ গ্রুপ সব সময় জন্য রাখা হচ্ছে। হ্যাঁ, আমরা এইবার করে এটা কন্টিনিউ রাখবো এই হিসেবে গ্রুপ হিসেবে এটা কন্টিনিউ হিসেবে এই গ্রুপটা রাখবো। তো আমি এইটুকুই করতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে প্রশ্ন আপনাদের জানার যে যা কিছু আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনাদের সময় বের করে আজকে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। এবং ফ্লোর আপনাদের সবার জন্য ওপেন, আপনাদের যা যা জানার আছে আমি যতটুকু পারি আপনাদেরকে